আসসালামু আলাইকুম। আমি তোমাদের ঋতু ভাইয়া, রংপুর মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা মেডিকেল অ্যাডমিশন 2024। আজকে আমাদের লেকচার 2 ভেক্টরের ক্লাসটা আমরা করব। এর আগে কাজ ক্ষমতা শক্তির আমরা লেকচার ক্লাসটা করছি। যারা করো নাই তারা আমার চ্যানেল থেকে লেকচারটা করে নাও। আর চ্যানেলের দেখবা ভিডিওর নিচে কমেন্ট বক্সে, সেখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেখানে তোমরা চাইলে জয়েন হতে পারো। সেখানে তোমরা বিভিন্ন চ্যাপ্টারের পিডিএফগুলো দাগানো পিডিএফগুলো তোমরা পেয়ে যাবা। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলোই। আর আমার দাগানো পিডিএফের বৈশিষ্ট্য হচ্ছে এই বইটা পড়লে তোমাকে অন্য আর কোনো বই পড়তে হবে না। কারণ রেটিনা ডাইজেস্ট বলো, বিভিন্ন এক্সট্রা যে কোচিংয়ের বইগুলো আছে সবগুলো ঘেটে যতগুলো এক্সট্রা ইনফরমেশন থাকে আমি কিন্তু সবগুলো ইনফরমেশন টপিক ওয়াইজ সাজাই, তারপরে পিডিএফটা বানাই। তা আশা করি তোমাদের সেই পরিশ্রমটাও, সময়টাও বাঁচবে এবং তোমাদের পিডিএফটাও কাজে লাগবে। কাজে নিজেরা দ্রুত জয়েন হয়ে যাও, তোমাদের ফ্রেন্ডদেরকে জয়েন করে নাও। আর এবং টেলিগ্রাম গ্রুপে সবগুলো পিডিএফই তোমরা ফ্রি অ্যাট কস্টে পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, আসো তাহলে আমরা ক্লাস শুরু করি। তাহলে আজকে আমরা বলবো ভেক্টর, তাই না? আচ্ছা দেখো, তা মনে রাখবা যে ভেক্টর হচ্ছে কি, ভেক্টর পড়ার আগে এখানে রাশির সংজ্ঞা বলা হয়েছে যে আসলে রাশি কি। দেখো, রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তার সব কিছুই হচ্ছে রাশি। যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাই হচ্ছে রাশি। এখন পর্যন্ত আবিষ্কৃত রাশির পরিমাণ হচ্ছে 4%, অর্থাৎ পৃথিবীতে যত কিছু আছে, যত পদার্থ আছে তার মধ্যে মাত্র 4% জিনিসের আসলে আমরা পরিমাপ নির্ণয় করতে পারি। আচ্ছা, ভৌত রাশিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলার রাশি, এটাকে অদিক রাশি বলা হয়। এই রাশি শুধুমাত্র মান থাকে কিন্তু কোনো দিক থাকে না। অন্যদিকে ভেক্টর রাশি, এটাকে আমরা দিক রাশি বা সদিক রাশিও বলে থাকি। এটাই হচ্ছে আমাদের সেই ভেক্টর রাশি। বেসিক্যালি এই রাশির দিকও থাকবে, মানও থাকবে। দেখো এখানে বলা হচ্ছে যেসব ভৌত রাশির শুধু মান আছে কিন্তু কোনো দিক নেই তারা হচ্ছে স্কেলার রাশি। একটু আগে আমি কথাটা বললাম, বিভিন্ন ধরনের স্কেলার রাশি আছে, তাদের উদাহরণগুলো কিন্তু এখানে বলা আছে। ঠিক আছে, এই পয়েন্টটা ভালো করে মনে রাখবা। বৈদ্যুতিক বিভব, দ্রুতি, কাজ এগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা এরপরে আসো, যেসব ভৌত রাশির মান এবং দিক দুইই আছে, যেটা আমি একটু আগে বললাম, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। ভেক্টর রাশির অনেক উদাহরণ রয়েছে। ঠিক আছে, তা ভেক্টর রাশিগুলো মনে রাখার জন্য আমরা এই কমন সূত্রটা, একটা জনপ্রিয় একটা সূত্র, এই সূত্রটা ব্যবহার করব যে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। আচ্ছা, তাই বলে অ্যাডমিশনের সময় কিন্তু, এত গুরুত্বপূর্ণ সময় কিন্তু প্রেমে ভাসা যাবে না। হ্যাঁ, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো সূত্রতে কি বলা হচ্ছে, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। আচ্ছা তোমাদেরকে যদি আমি নেক্সট স্লাইডটা দেখাই। আচ্ছা, এই ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, এটার পূর্ণরূপগুলো তোমরা চাইলে একটু লিখে নিতে পারো কষ্ট করে। হ্যাঁ, ভতে হচ্ছে ভরবেগ, বেতে বেগ, বা ভতে তুমি ভতে ভর, বেতে বেগ বলতে পারো, ভরবেগ একসাথে আর কি। ঠিক আছে, বা ভরবেগ, ভতে ভরবেগ, বেতে বেগ, সতে সরণ, বতে বতে হচ্ছে বল, এরপরে প্রিতে হচ্ছে পৃষ্ঠটান, বা অনেক সময় পৃষ্ঠটান না বলে তুমি প্রিতে কিন্তু প্রাবল্যও বলতে পারো। ওতে ওজন, ততে তরণ, মতে মন্দন, ভাতে ভ্রামক, সতে সান্দ্রতাঙ্ক, প্রেমেতে পৃষ্ঠটান। ওই যে যদি প্রিয়র পটা প্রাবল্য দিয়ে থাকো তাহলে এই পটা কিন্তু পৃষ্ঠটান দিতে হবে। আর মতে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। তবে মনে রাখবা ভ্রামকের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে জড়তার ভ্রামক কিন্তু ভেক্টর রাশি নয়। আচ্ছা, তাহলে সেটা হচ্ছে ব্যতিক্রম। এবার আসো ভেক্টরের ধর্ম। ভেক্টরের ধর্মের মধ্যে কি বলা হচ্ছে, ওই কথাটাই যে মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন হয়, যেমন একটু আগে তোমরা উদাহরণগুলো পড়লা। এরপরে আসো ভেক্টর রাশি বিভিন্ন ধর্মের কথা বলছে, এই পয়েন্টগুলো আমাদের জানতে হবে।
যে ভেক্টর রাশির মান এবং দিক দুটাই আছে, সমজাতীয় ভেক্টর যোগ করা যায় কিন্তু ভিন্ন প্রকৃতির ভেক্টর কিন্তু যোগ করা যায় না। দেখো এখানে কিন্তু আমরা হচ্ছে রেটিনা থেকে এই সূত্রটা কালেক্ট করছি, যেটা তোমাদেরকে অলরেডি পড়ায় দেওয়া হলো। আচ্ছা, যাই হোক, এরপরে আসো যে ভেক্টরের আরও কিছু বৈশিষ্ট্য আছে। কি কি? যে দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে একটা ভেক্টর রাশি পাওয়া যায়। দুইটা ততোধিক ভেক্টরের ভেক্টর গুণফল মানে ক্রস গুণফল করলে আমরা ভেক্টর রাশি পাবো। দুইটা ভেক্টর রাশি যদি স্কেলার গুণফল মানে ডট গুণফল করলে আমরা একটা স্কেলার রাশি পাবো। ভেক্টর রাশি সংযোগ এবং বন্টন সূত্র মেনে চলে। ভেক্টর রাশিকে সবসময় উপাংশে ভাগ করা যায়। এরপরে আসো, ভেক্টরকে আমরা চিহ্ন দ্বারা দুভাবে প্রকাশ করতে পারি, অক্ষর দ্বারা এবং সরলরেখা দ্বারা। অক্ষর দ্বারা আমরা আবার চারভাবে প্রকাশ করতে পারি। এই চারভাবে একটু কষ্ট করে দাগায় নাও, এই প্রকাশগুলো দেখবা কোনটা কীভাবে লিখছে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো আয়ত একক ভেক্টর এমন একটা ভেক্টর যেটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় নির্ণয় করা হয়। এই জিনিসটা জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন এমন একটা মজার রাশি সম্বন্ধে আমরা জানবো যার মানও আছে দিকও আছে কিন্তু তারপরেও সে ভেক্টর রাশি নয়, আর সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের মানও আছে দিকও আছে কিন্তু সে আবার বিনিময় সূত্র মেনে চলে না। আমরা এখানে বসছি কিন্তু এই দেখো আমরা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছি না যে ভেক্টর রাশি হতে গেলে কী হতে হবে, বিনিময় সূত্র মেনে চলতে হবে। কিন্তু তড়িৎ প্রবাহ হচ্ছে এমন একটা রাশি যার মান দিক দুটো থাকা সত্ত্বেও সে কিন্তু বিনিময় সূত্র মেনে চলে না, এই জন্য সে ভেক্টর রাশি হবে না। আচ্ছা, এবার আসো বল একটা ভেক্টর রাশি, সেটা সম্বন্ধে আমরা জানি। বল হচ্ছে এমন একটা জিনিস যেটা বাহ্যিক একটা কারণে আসলে সৃষ্টি হয়। এই বাহ্যিক কারণে যখন কোনো বস্তুর গতি বা স্থিতি অবস্থার পরিবর্তন ঘটে, গতি বা হয়তো একটা গতিশীল বস্তু তার গতির পরিবর্তন ঘটতে পারে, অথবা একটা স্থিতি বস্তু স্থির অবস্থা থেকে গতিশীল হতে পারে। আর যে জিনিসটা এই কাজটা করবে তাকেই বলা হয়, সেই বাহ্যিক কারণটাকেই বলা হয় বল। আচ্ছা, নেক্সট স্লাইডে চলে আসো। ঘূর্ণন বল বা টর্ক। দেখো, ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে বলের সমতুল্য রাশি হচ্ছে টর্ক। টর্ককে আমরা কী দিয়ে প্রকাশ করি? টাউ চিহ্ন দিয়ে, যেখানে তোমরা ব্যাসার্ধ ভেক্টর গুণন বল ভেক্টর দেখতে পাচ্ছ। টর্কের একক কি? নিউটন মিটার। কৌণিক বেগ, সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে কৌণিক সরণের পরিবর্তনের হারকেই বলা হয় কৌণিক বেগ। অর্থাৎ এই জিনিসটা জানতে হবে, এটা মেডিকেল পরীক্ষায় আসছিল, এই যে সমীকরণটা কৌণিক বেগে খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই খেয়াল করতে হবে। যদি পরীক্ষায় আসে নিচের কোনটি সঠিক নয় সঠিক, সেক্ষেত্রে খেয়াল করবো যে ভি, ডাব্লিউ আর এগুলোর উপর এই ভেক্টর সাইনগুলো আছে কিনা। এটা দিয়ে কিন্তু অনেক সময় তুমি ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর লিখে দিলা, কিন্তু মানে দাগায় ফেললা, কিন্তু দেখলা যে উপরে আসলে ভেক্টর চিহ্ন নাই, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, তাহলে কৌণিক বেগ কী ধরনের রাশি? কৌণিক বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে কৌণিক বেগ যদি ভেক্টর রাশি হয় তাহলে কৌণিক ভরবেগ কী হবে বলো তো ভাইয়া? অবশ্যই কৌণিক ভরবেগও হচ্ছে একটা ভেক্টর রাশি। দেখো, তাহলে কোনো বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভেক্টরের গুণফলকে বলা হয় কৌণিক ভরবেগ, যেটাকে আমরা হচ্ছে এল দিয়ে প্রকাশ করতেছি। এল হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর ইনটু ভরবেগ। এটা একক কি? এজি এম স্কোয়ার এস ইনভার্স 1। আচ্ছা, এরপর নেক্সট স্লাইডে চলে আসো। এখানে তল সম্পর্কে বলা হচ্ছে। দেখো, তাহলে তল কি? তল হচ্ছে, আমরা জানি যা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে তাকে তল বলে। এখানে তল হচ্ছে এমন একটা জিনিস যার ভেতর দিয়ে কোনো বলরেখা আসলে পাস করতে পারে। ঠিক আছে, এবার সব বিশেষ ভেক্টর। তোমরা বিশেষ ভেক্টরগুলোর নামগুলো আগে খেয়াল করো। একক ভেক্টর, অনেকগুলো ভেক্টর আছে। দেখো, সঠিক ভেক্টর, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, এরকম ওই দিকে গেলে আমরা আরও বেশ কিছু ভেক্টর পাবো। যেমন হচ্ছে দেখো সমান ভেক্টর, তারপর হচ্ছে অবস্থান ভেক্টর, ঠিক আছে, বিপরীত ভেক্টর, আরও বেশ কিছু ভেক্টর আছে। ব্যাসার্ধ ভেক্টর, আয়ত একক ভেক্টর, সরণ ভেক্টর, সদৃশ ভেক্টর, সমতলীয় ভেক্টর, ঋণ ভেক্টর, পোলার ভেক্টর, অক্ষীয় ভেক্টর। ঠিক আছে, তাহলে এগুলো সবগুলোই হচ্ছে কি ভাইয়া? এগুলো সবগুলোই হচ্ছে বিশেষ ভেক্টর। তা তুমি কি করবা? খাতায় সাইডে একটু ছোট্ট করে একটা বক্স করে বিশেষ ভেক্টর লিখে এই নামগুলো আগে লিখে ফেলবা। ঠিক আছে, তারপরে আসো এই বিশেষ ভেক্টরগুলো সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করি। তাহলে দেখো কি কি আছে। একক ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য নয়, যে ভেক্টরের মান শূন্য নয়।
এবং ওই এরকম একটা ভেক্টরকে যদি আমরা তার মান দ্বারা ভাগ করি তাহলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরগুলোর উপরে আমরা সাধারণত ওই টুপি সাইনটা দিয়ে থাকি, এরকম টুপি সাইন দিয়ে থাকি। আচ্ছা, সঠিক ভেক্টর কি? যে ভেক্টরের মান 0 হয় তাকে সঠিক ভেক্টর বলে। আচ্ছা, এখানে একটা কনফিউশন আছে আসলে, যে ভেক্টরের মান 0 হয় না, 0 নয় হবে কথাটা, হ্যাঁ। যে সকল ভেক্টরের মান 0 নয় সেগুলোকেই সঠিক ভেক্টর বলে। আর যে ভেক্টরের মান 0 তাকে আসলে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলা হয়। দেখো, যে ভেক্টরের মান 0 তাকে শূন্য ভেক্টর বলা হয়। এটা ঠিক করে নিবে, এটা কিন্তু 9 হবে, হ্যাঁ। আচ্ছা, সঠিক ভেক্টরের ক্ষেত্রে। আচ্ছা, শূন্য ভেক্টরের ক্ষেত্রে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই হয়। ধরো হচ্ছে এটা একটা বিন্দু, এইখান থেকে এই দিকে 3 নিউটন বল কাজ করতেছে, এই বিন্দু থেকে আবার এদিকেও 3 নিউটন বল কাজ করতেছে, তাহলে সেম পরিমাণ বল পরস্পর বিপরীত দিকে কাজ করলে এটা কিন্তু নাল ভেক্টর হবে। কথা বুঝা গেছে? এই পয়েন্টটা দিয়ে আমরা নাল ভেক্টর বোঝাচ্ছি। এটাকে আমরা শূন্য লিখে তার উপরে এরকম সাইন দিয়েও বুঝাইতে পারি। এই দেখো ভালো হয়েছে, শূন্যের উপরে ভেক্টর চিহ্ন দিয়ে এটা চিহ্নিত করা যায়। যে এ দেখো বিপরীত ভেক্টর যোগ করলে, এই দেখো সমমানের বিপরীত ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তাহলে এদের যে ফলাফল সেটা কিন্তু নাল ভেক্টর হবে। দুটি সমান এবং বিপরীত ভেক্টর কোনো বিন্দুতে একই সাথে ক্রিয়া করলে তাদের ভেক্টর নাল ভেক্টর। এই যে ছবির মাধ্যমে আমরা যে জিনিসটা উপস্থাপন করলাম। আচ্ছা, এবার নেক্সট স্লাইডে আসো। দেখো, শূন্য বা নাল ভেক্টরের ক্ষেত্রে কি বলতেছে। তো শূন্য বা নাল ভেক্টরের ক্ষেত্রে ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে দুটি সমান ভেক্টরের বিয়োগফলকে একটু আগে যেটা তোমাদেরকে দেখানো হলো, এছাড়াও দুটি সমান্তরাল ভেক্টরের গুণফল সেটা শূন্য ভেক্টর হতে পারে। আমরা সবাই জানি a ক্রস b ইকুয়ালস টু 0 হয়। সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ শূন্য, বাট এই শূন্যটার একটা দিক থাকে, অর্থাৎ এটা একটা ভেক্টর রাশি, নাল ভেক্টর এটা, হ্যাঁ। তো সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ শূন্য, এটা নাল ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। কখন আমরা দুটা ভেক্টরকে সমান বলবো? যখন তাদের মান এবং দিক একই হবে, তখন ওই ভেক্টর দুটাকে সমান ভেক্টর বলা হবে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। আচ্ছা, এই ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে। এবার আসো বিপরীত ভেক্টর। দুটি ভেক্টরের পরম মান সমান কিন্তু দিক যদি বিপরীত হয় তাহলে তাদেরকে বলা হয় বিপরীত ভেক্টর। কি বলছে? পরম মান সমান কিন্তু দিক বিপরীত, তাহলে তারা হচ্ছে বিপরীত ভেক্টর। এবারে আসো অবস্থান ভেক্টর। মনে রাখবা, অবস্থান ভেক্টর সবসময় একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে নির্ণয় করা হয়। যখনই কখনো বলবে যে কোন ভেক্টর প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে নির্ণয় করা হয়, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরের আরেকটা নাম হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, সামনে গিয়ে আমরা পাবো। আচ্ছা, সেখানে হয়তো বা ব্যাসার্ধ ভেক্টরকে একটা সীমাবদ্ধ ভেক্টর বলা হয়েছে, কিন্তু ব্যাসার্ধ ভেক্টর নিজেই একটা আবার অবস্থান ভেক্টর। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমাদের লাগবে না, এগুলো আসে না পরীক্ষায়, এগুলো যোগ টোগ তোমরা পারো, যদিও এগুলো আসবে না পরীক্ষায়। আচ্ছা, মেডিকেল পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে না, যে অঙ্কগুলো আসবে সেগুলো আমরা এখানে শিখাই দিব। এই যে ব্যাসার্ধ ভেক্টর, এগুলো আমি বললাম যে স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে যখন কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় সেটাকে বলা হয় অবস্থান ভেক্টর। আর অবস্থান ভেক্টর হচ্ছে এক ধরনের, একটু আগে বলছি আমি, ব্যাসার্ধ ভেক্টর, ঠিক আছে। মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দু যদি অবস্থান নির্ণয় করা হয় যে ভেক্টর দ্বারা, সেটাই হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। এবার আসো আয়ত একক ভেক্টর। এটা ত্রিমাত্রিক স্থানীয় মানে কার্তেশীয় স্থানাঙ্কে নির্ণয় করা হয়। এখানে 3টা অক্ষ থাকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আসা হচ্ছে সরণ ভেক্টর। সরণ ভেক্টর হচ্ছে রৈখিক একটা ভেক্টর, অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলা হয়, আর দ্বারা সূচিত করা হয়। একদম সহজ কথা, দাগায় নাও। অ্যাডমিশনের সময় তোমাদেরকে অনেক এনার্জেটিক হইতে হবে, ডাইনামিক হইতে হবে, অনেক দ্রুত ক্লাসগুলো হ্যাবিচুয়েটেড করতে হবে। দেখা যাবে যে স্যার হয়তো অনেক দ্রুত কথা বলবে, তোমাদের সেখানে মনোযোগটা ধরে রাখতে হবে, নিজের বোঝার ক্যাপাসিটি, নিজের পড়ার ক্যাপাসিটি এগুলো বাড়াইতে হবে। হয়তো একাডেমিক লাইফে তুমি হার্ডলি একদিনে একটা চ্যাপ্টার পড়া শেষ করতা, বা 3-4 দিন মিলে একটা চ্যাপ্টার শেষ করতা, আর অনেক বেশি সময় নিয়ে একটা চ্যাপ্টার পড়তা। বাট মেডিকেল অ্যাডমিশনে এসে কিন্তু তোমাকে এই অনেক বেশি পড়ার যে ক্যাপাসিটিটা, সেটা কিন্তু আস্তে আস্তে গেইন করতে হবে। যে যত আর্লিটা গেইন করতে পারবা, সে কিন্তু তত আগায় যাবা। আচ্ছা দেখো, তারপরে আসা হচ্ছে সদৃশ ভেক্টর। সমজাতীয় কিন্তু অসম মান, একই রকম ভেক্টর বাট অসম মানের দুটা ভেক্টর, তখন তাদেরকে বলা হয় সমভেক্টর, এবং তাদের দিক কিন্তু দেখো একই দিকে, হ্যাঁ। আর বিপ্রতীপ ভেক্টর কী জিনিস? দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান অন্যটির বিপ্রতীপ, অর্থাৎ সমান্তরাল ভেক্টর পরস্পর সমান্তরালে যাচ্ছে, এই দেখো পরস্পর সমান্তরালে যাচ্ছে, কিন্তু একটার মান অন্যটা বিপ্রতীপ। একটা যদি হয় 5/, একটা হবে 1/5/, কথা বোঝা গেছে? তাহলে এই বিপ্রতীপ ভেক্টরের উদাহরণটা অনেক সময় পরীক্ষায় আসে, ভালো করে দেখে রাখবা। সমরেখ ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখায় সমান্তরালে চলতে থাকে, মানে একটার, তারকম বলা হয় সমরেখ ভেক্টর, হ্যাঁ।
দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি ভেক্টর যেটা আছে, হ্যাঁ, বি ভেক্টরটা কি হচ্ছে এ ভেক্টর এবং হচ্ছে সি ভেক্টর তাদের পরস্পরের সঙ্গে সমতলীয় ভেক্টর আকারে আছে। তাহলে সমতলীয় ভেক্টর কি? সমতলীয় ভেক্টর হচ্ছে দেখো যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে তখন তাদেরকে বলা হয় সমতলীয় ভেক্টর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো একটা তলে এই তিনটা ভেক্টর বিভিন্ন অ্যাঙ্গেলে আছে, সেটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে থাকলেও এ বি সি তিনজনই কিন্তু একই তলে আছে, এই জন্য বলা হচ্ছে সমতলীয় ভেক্টর। ঋণ ভেক্টর, এটা দিয়ে ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আসে। বিশেষ ভেক্টর নয় কোনটি? ধন ভেক্টর দিয়ে দেয়। ধন ভেক্টর কিন্তু কোনো ভেক্টর না, ধন ভেক্টর নামে কোনো ভেক্টর নাই, মনে রাখবা। আচ্ছা, দুটি সমজাতীয় ভেক্টরের মান সমান কিন্তু দিক একই দিকে হলে তাদেরকে বলা হয় সমভেক্টর। পোলার ভেক্টর, পোলার ভেক্টরের উদাহরণ খুবই ইম্পর্টেন্ট, উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পোলার ভেক্টর মনে রাখবা বস্তুর ঘূর্ণনের সঙ্গে যুক্ত নয়। যে ভেক্টর বস্তুর ঘূর্ণনের সঙ্গে যুক্ত নয় সেটা পোলার ভেক্টর, আর যেটা ঘূর্ণনের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টরের উদাহরণ, পোলার ভেক্টরের উদাহরণ লাগবে। হ্যাঁ, তারপরে দেখো কি বলা হচ্ছে যে পোলার ভেক্টর এগুলো গেল। আচ্ছা, তারপরে দেখো দিক, আমরা জানি হচ্ছে অক্ষীয় ভেক্টর যেহেতু ঘূর্ণনের সঙ্গে যুক্ত একটা দিক আছে, এই দিকটা ওই কর্ক স্ক্রু নিয়ম দিয়ে নির্ণয় করা যায়। ঠিক আছে। আচ্ছা, সীমাবদ্ধ ভেক্টর, তখন আমি এই কথাটা বলছিলাম যে ভেক্টরের পাদবিন্দু যদি নির্দিষ্ট থাকে তাকে সেটাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। ঠিক আছে, তখন এই কথাটা বলছিলাম যে অবস্থান ভেক্টর এক ধরনের সীমাবদ্ধ ভেক্টর, আর অবস্থান ভেক্টর আছে মানে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সেটা নির্ণয় করা হবে। আচ্ছা, এরপর দেখো নেক্সট স্লাইড। আচ্ছা, দেখো এখানে একটা প্রশ্ন বলছে যদি এ ভেক্টর আর বি ভেক্টর সমান না হয় তাহলে তাদের যোগফল কি কোনো শূন্য হওয়া সম্ভব? শূন্য হওয়া সম্ভব না। জাস্ট এতটুকু মুখস্থ করে ফেলবা, অত ব্যাখ্যায় যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, মেডিকেলে আসতে সঠিক নয় কোনটি বা নিচের কোনটি হলে এটা প্রযোজ্য হবে, এরকম কথাবার্তা আসবে। দেখো ভেক্টর রাশির মান এবং দিক দুটাই আছে। তোমরা জানো ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণত সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না, এটা করার জন্য আমাদেরকে আসলে জ্যামিতিক নিয়মের, এই যে জ্যামিতিক পদ্ধতিতে আসলে আমরা ভেক্টরের যোগ বিয়োগগুলো করে থাকি। এবার আসো ভেক্টরের যোগের সূত্র। ভেক্টর আমরা দুইটা ভেক্টর রাশিকে কী কয়টা সূত্রের মাধ্যমে যোগ করতে পারি? 5টা। এই 5টা সূত্র আমরা একটু এই ছন্দটা দিয়ে মনে রাখতে পারি। তৃষা সামন্তের বউ, ত্রিতে ত্রিভুজ সূত্র, সাথে সাধারণ সূত্র, এই সাথে সামন্তরিক সূত্র, বতে বহুভুজ সূত্র এবং উতে হচ্ছে উপাংশ সূত্র। আমরা সবাই ভেক্টর যোগের সূত্রটা জানলেও ভেক্টর বিয়োগের সূত্রটা কিন্তু আমরা অনেকেই জানি না। ভেক্টর বিয়োগের সূত্র হচ্ছে কি? ত্রিশার উপাসনালয়, ত্রিতে ত্রিভুজ সূত্র, সাথে সাধারণ সূত্র, আর উপাংশতে হচ্ছে উপাংশ সূত্র। এই তিনটা সূত্র হচ্ছে বিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটা কথা বলি, ত্রিভুজ সূত্রের একটা উদাহরণ লিখে রাখো, দেয়ালে টাঙানো ছবি। আমরা জানি দেয়ালে যখন আমরা কোনো একটা ছবি টাঙায় রাখি, ধরো একটা ছবির ফ্রেম, এখানে আমার ছবি, ধরো তোমাদের ঋতু ভাইয়ের অনেক সুন্দর একটা ছবি এখানে আছে, ওইখানে চেহারাটা দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ঋতু ভাইয়ের অনেক সুন্দর একটা চেহারা। আচ্ছা, আমার চেহারা তো একটু নাক মুখ দিয়ে দিই। হ্যাঁ, এই যে এটা আমার ধরো দুটো চোখ, এটা আমি, এই যে আমি খুব খুশি। হ্যাঁ, তোমরা অনেক পড়াশোনা করতেছো জন্য আমি অনেক খুশি। এখন দেখো এই ছবির ফ্রেমটা ধরো হচ্ছে দেয়ালে এই জায়গায় একটা খিল আছে, এই যে এইভাবে আটকানো আছে, তাহলে এটা কিন্তু ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেয়ালে টাঙানো ছবি কিন্তু ত্রিভুজ সূত্রের উদাহরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, গেল। এবার নেক্সট স্লাইডে আসো। আমরা জানি এখানে বহুভুজ সূত্র মানে একটা সূত্র দেখানো আছে, পি কিউ আর যদি একই ত্রিভুজের তিনটা বাহু হয় তাদেরকে আমরা একই ক্রমে সজ্জিত করলে তাদের যোগফল হবে শূন্য। এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র, তোমরা জানো। আচ্ছা, নিচে এই ত্রিভুজ সূত্রে ওই একই কথাই বলা হয়েছে যে একটা ত্রিভুজের তিনটা বাহুকে যদি আমরা একই ক্রমে সজ্জিত করি তাহলে তাদের যোগফল হবে শূন্য। বহুভুজ সূত্র এগুলো একটু দেখে নিবা। সামান্তরিক সূত্র তোমরা জানো, সামান্তরিক সূত্র সব কিছু এগুলো জানো। এখন আসো, দুটা ভেক্টর এদের মধ্যবর্তী কোণ যদি হয় 0 ডিগ্রি তাহলে ভেক্টরদ্বয় সমান্তরাল হয়। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি হয় 120 ডিগ্রি তাহলে তাদের লব্ধি হয় ভেক্টরের প্রত্যেক ভেক্টরের সমান। এই জিনিসটা কি বুঝছো? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা 120 ডিগ্রি হলে তাদের দুটি ভেক্টরের লব্ধি প্রত্যেক ভেক্টরের সমান হবে। তার মানে দেখো এই যেখানে আমি একটা কথা বলছি যে এই দিকে 3 নিউটন বল কাজ করতেছে, আবার এই দিকে 3 নিউটন বল কাজ করতেছে, তাদের লব্ধিও যদি 3 নিউটন হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। কিন্তু খুবই মজার একটা এমসিকিউ, এই অঙ্কটা কিন্তু এই এমসিকিউটা দিয়ে বুঝাইছে। হ্যাঁ, আচ্ছা, কথা ক্লিয়ার যে দুইটা ভেক্টর তাদের মান পরস্পরের যে সমান 3 নিউটন 3 নিউটন, তাদের লব্ধিও যদি তাদের যে কোনো একটা সমান হয় অর্থাৎ 3 নিউটনই হয় তাহলে মধ্যবর্তী কোণ কত হবে? 120 ডিগ্রি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, তাই এটাই আমি ছবির মধ্যে কিন্তু একে তোমাদের জন্য সুন্দর করে বুঝাই দিছি। আচ্ছা, এখন আসলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয় বোঝা যাচ্ছে তাহলে তারা পরস্পর
বিপরীতমুখী। এই যে এদিকে একটা কাজ করতেছে, এদিকে একটা কাজ করতেছে, তাহলে কী হবে? পরস্পর বিপরীতমুখী হলো না? আচ্ছা, এবং মধ্যবর্তী কোণটা কত হলো? 180 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো এই কথাগুলোই আবার বলছে, সেগুলোই প্রতিপাদন করা হয়েছে। আশা করি তোমরা এই লাইনগুলো দাগাই নিলেই বুঝতে পারবা। এই মাঝে মধ্যে আমার হাতের আঙুল চলে আসছে। আসলে তোমাদের জন্য এই পিডিএফগুলো সর্বশেষ নতুন এডিশনের বই আমি আবার দাগাই সেখান থেকে ছবি তোলা হয়েছে। তো কিছু জায়গায় আমার আঙুলের ছবি চলে আসছে, যার জন্য আমি দুঃখিত। আচ্ছা, ওই একই কথা, যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি তাহলে লব্ধির মান হবে ভেক্টর দ্বয়ের বর্গের যোগফলের বর্গমূলের সমান, অর্থাৎ এই যে সূত্রটা, ঠিক আছে? আর 180 ডিগ্রি হলে আমরা কি জানি? যদি 180 ডিগ্রি হয় তাহলে কি হবে বলো? তাহলে হচ্ছে ভেক্টর লব্ধি কিন্তু 0 হবে, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা বললাম, দুইটি ভেক্টরের লব্ধি সর্বোচ্চ কখন হয়? যখন ভেক্টর দুটি সমমুখী হয়। দুটি ভেক্টরের মান সর্বনিম্ন কখন হয়? তখন তারা বিপরীতমুখী হয়। আর ভেক্টর দুটি সমান এবং বিপরীতমুখী হলে তাদের লব্ধির মান 0 হয়। এই তিনটা জিনিস উপরে ব্যাখ্যা করছে, ওই একই কথাই এখানেও ব্যাখ্যা করছে। আচ্ছা, এবার আসো, এখানে দুটা কথা আছে, দেখো। একটা হচ্ছে ন্যূনতম দূরত্ব নদী পার হওয়ার জন্য। অনেক সময় তোমরা যে অঙ্কগুলো করো যে আড়াআড়ি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পার হতে যাচ্ছে, যেটা আমরা বলি না যে কত কোণে যাত্রা করলে ঠিক নদীর অপর পাশে সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পৌঁছাবে। তো এটা কিন্তু একটা শর্টকাট আছে, যেটা একটু পরে আমরা ম্যাথের মধ্যে তোমাকে দেখাই দিব। ম্যাক্সিমাম সময় দেখবা সেই জায়গাগুলো এমন দেওয়া আছে যে নৌকার বেগ এবং স্রোতের বেগ দেওয়া থাকে, এবং সেখানে দেখবা নৌকার বেগ স্রোতের বেগ অপেক্ষা দ্বিগুণ হয়। আমরা এখানে ইউ ইকুয়ালস টু স্রোতের বেগ ধরছি আর ভি ইকুয়ালস টু নৌকার বেগ ধরছি, অর্থাৎ নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ হলে আমি যদি অপর পারে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি কোণে পৌঁছাইতে চাই, তাহলে আমাকে যাত্রা কোণটা করতে হবে 120 ডিগ্রি। এটা করার জন্য আসলে কোনো ম্যাথের প্রয়োজন নেই, আমরা মুখস্থ এইটা মানে ম্যাথ দেখেই আমরা অ্যান্সার বের করে ফেলতে পারবো। এটার জন্য আমাদের কোনো ক্যালকুলেটারের দরকার নাই, একটু পরে তোমরা জিনিসটা দেখতে পারবা। এবার আসা হচ্ছে, কিন্তু এটা গেলে হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে। যদি আমি ন্যূনতম সময়ে নদী পার হতে চাই, ধরো তুমি এই যে নদীর এই পাশে আসছো, এই পাশ থেকে তুমি ওই পাশে যাইতে যাচ্ছ, ন্যূনতম সময় যাইতে যাচ্ছ, মনে রাখবে ন্যূনতম সময় পার হওয়ার জন্য সবসময় 90 ডিগ্রি করে রওনা দিতে হয়, ন্যূনতম সময়ে পাড়ি দেওয়ার জন্য। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো এই অঙ্কটা খেয়াল করো। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, হচ্ছে কি যেখানে, আচ্ছা এই অঙ্কটা করার আগে আমরা পাশের পেজের অঙ্কটা একটু করে আসি। আসো, কোথায় নদী নৌকার অঙ্ক? এখান থেকে নদী নৌকার অঙ্ক কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, নদী নৌকার অঙ্কটা পরীক্ষায় আসবে। নদী নৌকার অঙ্ক এই যে, না এটা নদী নৌকার অঙ্কটা না, আমরা যেটা খুঁজতেছি সেই অঙ্ক এটা না। নদী নৌকার একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, যেটা মেডিকেল পরীক্ষায় বারংবার আসে, ঠিক আছে? আচ্ছা, নদী নৌকার অঙ্কটা হয়তো আরও পরে আসছে, হ্যাঁ আরও বেশ পরে আসছে, আমরা ওখানে গিয়ে দেখাই দিব, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা দেখো, তা এখানে একটা কথা বলছে যে একটি নদীতে নৌকার দাঁড় স্রোতের অনুকূলে বেগ বলছে 18, স্রোতের প্রতিকূলে বেগ বলছে 6, তাহলে সোজা অপর পারে পৌঁছানোর জন্য নৌকাটি কত বেগ? ওই একই কন্ডিশন। দেখো খালি এখানে কি করছে, আমি একটু আগে তোমাদেরকে বলছি যে তুমি ভি ইকুয়ালস টু ধরো নৌকার বেগ, ইউ ইকুয়ালস টু ধরো স্রোতের বেগ। যদি এমন হয় যে ভি ইকুয়ালস টু 2u এবং বলছে কি সোজাসুজি অপর পারে পৌঁছাতে, মানে থিটা ইকুয়ালস টু 90, তাহলে যাত্রাকোণ সবসময় হবে আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি। এটা করার জন্য কোনো অঙ্ক করার দরকার নাই, কিন্তু এখানে দেখো ভি আর ইউটা দেওয়াই নাই, কিন্তু এটা বলা আছে যে নৌকার বেগ এবং স্রোতের অনুকূলে, তার মানে কি ভি প্লাস ইউ ইকুয়ালস টু হচ্ছে 18, ভি হচ্ছে নৌকার বেগ। তারপরে বলছে কি নৌকার বেগ থেকে কখনো স্রোতের বেগ বেশি হয় না। প্রতিকূলে বলছে 6, তাহলে ভি মাইনাস ইউ 6, তার মানে আমি যোগ বিয়োগ করলে 2v ইকুয়ালস টু কত হয় বলো তো? 2v ইকুয়ালস টু আমার আসবে 12, না আমরা যোগ করতেছি তাই না, তাহলে 24, তাহলে v ইকুয়ালস টু 12, তাহলে আমরা কিন্তু v পেয়ে গেলাম। v কত পাইলাম? 12, ঠিক আছে? এখন আমরা দেখব ইউ কত আসে, ঠিক আছে? তা ইউ পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? এই আমাদেরকে হচ্ছে সাইনগুলো চেঞ্জ করে নিতে হবে, তাহলে আমরা এখান থেকে ইউ এর মান পেয়ে যাব, ঠিক আছে?
তাহলে এখানে যদি আমরা নিচের রাশিটাকে মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এই পাশেও আমাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে মাইনাস ভি প্লাস ইউ হয়ে যাবে 2u ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে 12, 18 - 6 আসবে 12। তাহলে 2 দিয়ে তুমি যদি ওই পাশে ইয়ে করে দাও, তাহলে তোমার চলে আসবে হচ্ছে মাইনাস মাইনাস কাটা যাবে, না মাইনাস 12 ডিভাইডেড টু 6, তাহলে তোমার ইউ আসতেছে হচ্ছে 6। দেখছো আমাদের সূত্রটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। আমি বলছিলাম না যে ভি নৌকার বেগ আসলো 12, আমরা এই যে প্লাস মাইনাস ইউ করে বের করলাম, এবং স্রোতের বেগ আসলো 6। তার মানে কি স্রোতের বেগের অপেক্ষা নৌকার বেগ দ্বিগুণ। তার মানে এই যে আমরা যখন বলছিলাম এই যে এই জিনিসটা জাস্টিফাই হলো, এবং পৌঁছাতে চাইছে কত কোণে 90 ডিগ্রি কোণে, তার মানে তাকে যাত্রা করতে হবে কত কোণে 120 ডিগ্রি কোণে। এটার জন্য তোমার কোনো ধরনের ক্যালকুলেটর ইউজের প্রয়োজনই নাই। কোশ্চেন দেখবা, অ্যান্সার ঠুসঠাস বসাই দিবা, ঠিক আছে? 10 সেকেন্ডের কম সময়ে তুমি অ্যান্সার করতে পারবা। আর তুমি যদি এই ট্রিকটা না জানো, তাহলে দেখা যাবে তোমাকে কিন্তু অনেক সময় নিয়ে অঙ্কটা করতে হবে। এই অঙ্কটা মুখ পরীক্ষায় আসে, ঠিক আছে? এই অঙ্কটা শর্টকাট আছে। দেখো এই যে ছাতা ধরার অঙ্ক, ছাতা ধরার অঙ্কের সূত্র হচ্ছে tan থিটা ইকুয়ালস টু, আমার এখানে জায়গা নাই, তোমরা লিখে নিবা, মানুষের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ, ঠিক আছে? মানুষের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। তা দেখো এখানে তাই করছে, সে ডাইরেক্ট এটা বসাই দিছে। দেওয়ার পরে আমরা একটা কোণ পাইছি 33.60 ডিগ্রি। তাহলে এখন চিন্তা করো তো, তুমি হাতে ছাতা ধরে আসো, রাস্তার উপর দাঁড়ায় আসো, এই ধরো এটা হচ্ছে রাস্তা, আর তুমি দাঁড়ায় আসো, তোমার হাতে ধরো হচ্ছে ছাতা, ঠিক আছে? তোমার হাতে কি আছে? ছাতা আছে। এখন এই যে 33.60 ডিগ্রি কোণটা কার সঙ্গে? তোমার সঙ্গে। তুমি তো হচ্ছে উলম্ব, তুমি কি উলম্ব, এটা তুমি হাতে ছাতা ধরে আসো, এই যে তুমি হাতে ছাতা ধরে আসো। এখন তুমি কি এই ছাতা উলম্বের সঙ্গে ধরে থাকতে পারো? মনে করো ধর্ম, এই যে তুমি ছাতা ধরে আসো, এখন এই যে ছাতার যে কোণটা, এই কোণটা বলছে 33.60 ডিগ্রি। এখন তুমি চিন্তা করো তো, এই 33.60 ডিগ্রি কি রাস্তার সঙ্গে হবে? যদি রাস্তার সঙ্গে হতো, তো তাইলে তোমাকে চিন্তা করো এটা হইতো, তখন তো তোমাকে শুয়ে শুয়ে ছাতা ধরতে হইতো। তার মানে এই কোণটা হচ্ছে তোমার সাপেক্ষে, 33.60 ডিগ্রি হচ্ছে তোমার সাপেক্ষে। এখন তোমার সাপেক্ষে যদি হয় 33.7, তাহলে আনুভূমিকের সাপেক্ষে কত? 90 - 33.7, তাহলে কত আসবে? 56.3। এই জিনিসটাই পরপর দুইবার মেডিকেলে আসছিল, সবাই ভুল করছে, কারণ সেখানে সবসময় 4ই থাকে, 6ই থাকে, এগুলো না থাকলে মান মিলবে না। আর একটা মান থাকতে পারে এখানেও 3, এখানেও 3, তখন তো সবগুলো 45 ডিগ্রি আসবে। tan থিটা ইকুয়ালস টু 3/3 ইকুয়ালস টু 1, অর্থাৎ tan থিটা 1 মানে হচ্ছে tan 45 ডিগ্রি, অর্থাৎ থিটার মান 45 ডিগ্রি। তা ওইটাও দিয়ে আসতে পারে। কিন্তু এখানে খেয়াল করো যে উলম্বের উপাংশ বললে 33.7, আর আনুভূমিক বা রাস্তার সাপেক্ষে বললে 56.3। উলম্ব মানে হচ্ছে নিজের সাপেক্ষে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অঙ্কটা একটু দেখে যাবা। তারপরে এটা দরকার নাই, এই অঙ্কটা পারলে নিজে নিজে একটু সলভ করার ট্রাই করো। আচ্ছা, নর্মাল পিথাগোরাসের সূত্র দিয়ে ওটা হয়ে যাবে। এবার আসো এখানে একটা ইনফরমেশন, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। এবার আসো, আমরা জানি ভেক্টরের বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় সূত্রের প্রকাশটা ভালো করে দেখে নেবে। এই সূত্রগুলোর প্রকাশ জানা খুবই জরুরি। কোনটা কোন সূত্র পরীক্ষা এমসিকিউ আসে, তোমরা তখন চিনতে পারো না যে কোনটা কোন সূত্র। সংযোজন সূত্র কোনটা, বিনিময় সূত্র কোনটা, ইংলিশগুলো সহজ শুনবে, যে অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, কোনটা ডিস্ট্রিবিউটিভ ল, এই লগুলো ভালো করে দেখে নিবা। মানে জাস্ট প্রকাশটা এমসিকিউতে যেন চিনতে পারো। এই যে বন্টন সূত্র। আচ্ছা, এই জিনিসটা ইনফরমেশনের জন্য মনে রাখবা, দুইটা ভেক্টরের মান সমান হলে আর এদের অন্তর্ভুক্ত 90 ডিগ্রি হলে, ঠিক আছে, আমরা কী পাই? তাদের বিয়োগফলের মান কী হবে? √2a। কী হবে? √2a। এবার আসো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে পরের পেজে গেলে আমরা ভেক্টর যোজন এবং বিভাজনের উদাহরণ পাবো। এই জিনিসটা তোমরা খুব ভালো করে দেখে নাও। এবার ভেক্টর দেখো, এখানে আমরা ভেক্টর বিভাজনের উদাহরণ লিখছি। ভেক্টর বিভাজনের উদাহরণ আমি সূত্র দিছি কি? বিয়ে পাগলা শশা। বিয়ে পাগলা শশা। বিয়েতে তুমি বুঝতে পারতেছো বিভাজন, পাতে হচ্ছে পায়ে হাঁটা, গতে হচ্ছে নৌকার গুণ টানা, লাতে হচ্ছে লন রোলার, আর শশাতে হচ্ছে সাইকেলের ক্রাঙ্কের গতি, সাইকেলের প্যাডেল মারো না। তাহলে মনে রাখবা ভেক্টর বিভাজন কি? যেখানে তুমি বল প্রয়োগ করতেছো, পায়ে হাঁটতে তুমি বল করতেছো, নৌকার গুণ তুমি টানতেছো, তুমি বল প্রয়োগ করে টানতেছো, লন রোলারে তুমি টানতেছো, তুমি লন রোলারের ডেন্টের মধ্যে তুমি পাওয়ার নিজে বল প্রয়োগ করতেছো, সাইকেলের ক্রাঙ্কে তুমি পা দিয়ে বল প্রয়োগ করতেছো। যেখানে যখনই তুমি বল প্রয়োগ করবা বলটা ডিভাইডেড হয়ে যায়, ওই জন্য এটাকে বলা হয় ভেক্টর বিভাজনের উদাহরণ। আশা করি বুঝতে পারছো। আর ভেক্টর যোজনের উদাহরণ কী কী আছে? শুধু নৌকার গতি, নট নৌকার গুণ টানার গতি, দ্যাট ইজ নৌকার গতি, চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি, আর পাখির উড়া। আমরা জানি পাখির উড়া সামান্তরিক সূত্র মেনে চলে, তেমন ওটা ভেক্টর যোজনের উদাহরণ। আচ্ছা,
তারপরে দেখো এই দুটো ইনফরমেশন একটু দেখে নিবা যে ভেক্টর নিজের অভিমুখে থাকা বন্ধুরা ভেক্টরের সমান, এটা জাস্ট ইনফরমেশন। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভেক্টর যোজন বিয়োজনের উদাহরণ কিন্তু আমি সুন্দর করে লিখে দিয়েছি, নোট করে নিলা। এখন দেখো এখানে একটা কথা বলছে, দুটি ভেক্টর রাশির যোগফল ও বিয়োগফল মান কখন সমান হতে পারে। দুটি ভেক্টরের মধ্যবর্তী যদি π/2 হয়, অর্থাৎ π/2 মানে কি বলো তো 90 ডিগ্রি হয়, তখনই কেবলমাত্র দুটা ভেক্টরের যোগফল বিয়োগফল সমান হতে পারে। এটা মুখস্থ রাখবা এমসিকিউর জন্য। আচ্ছা, অনেক সময় এই ম্যাথের এই রাশিগুলো না পরীক্ষায় চলে আসে, দেখো যেটা তোমার পরীক্ষার রুমে কিন্তু নির্ণয় করা ইম্পসিবল, অনেক সময় চলে যাবে। তাহলে মনে রাখবা যে a প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু সি এবং আবার a প্লাস ভি ইকুয়ালস টু সি তখনই হওয়া সম্ভব যখন তাদের মধ্যবর্তী কোণ হবে, এ আর বি এর মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। এটাও মুখস্থ রাখবা। আচ্ছা, একটু আগে তোমাদেরকে যে জিনিসগুলো দেখাই দিলাম, এখানে নৌকার গুণ টানা বলছে, যখন তুমি নৌকায় গুণ টানো তখন হচ্ছে তোমার প্রকৃত বলটা দুইটা উপাংশে ভাগ হয়, একটা হচ্ছে এফ সাইন থিটা, একটা এফ কস থিটা। আমরা জানি যে হচ্ছে এখানে মনে রাখবা যে এফ কস থিটার মান যত বেশি হবে নৌকা তত দ্রুত আগাবে, কারণ এটা নৌকার এই যে আনুভূমিক বরাবর কাজ করে। আর এফ সাইন থিটার মান কম হলে নৌকা সামনের দিকে বেশি গতিশীল হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, একটা নৌকা বেশি দ্রুত চলতে সাহায্য করবে, আর একটা হচ্ছে কি এফ সাইন থিটার মান, এটার মান যত কম হবে তত নৌকা সামনের দিকে যাবে। কথা বোঝা গেছে? তাহলে এফ কস থিটার মান বেশি হওয়া ভালো আর এফ সাইন থিটার মান কম হওয়া ভালো নৌকার গতিশীল হওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, এবার সব লন লোলার এগুলো অলরেডি তোমাদেরকে বুঝাইছি। তোমরা জানো লন লোলার ঠেলা অপেক্ষা টানা সহজ, যদিও এই ইনফরমেশন স্বয়ং সম্পূর্ণ না, কারণ এটা ম্যাটার করে তোমার দেহের সাইজ এবং তুমি কোন জিনিসটাকে আসলে ঠেলতেছো তার উপরে। যাই হোক, তোমাদের বই এতটুকুই দেওয়া আছে, লন লোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। বাট লন লোলার যদি তোমার থেকে সাইজে বড় হয়, ধরো তুমি একটা আলমারি ঠেলতেছো, আলমারি আছে তোমার সামনে, তুমি কি আলমারি টানতে পারবা? পারবো না, তখন কিন্তু ঠেলাই সহজ হবে। কথা বুঝতে পারছো? কিন্তু লন লোলার যেহেতু তোমার দেহের আকৃতি থেকে ছোট, এই জন্য এটা কিন্তু ঠেলা অপেক্ষা টানা সহজ, মনে থাকবে। তাই এগুলো ফিজিক্সে আশা করি তোমাদের স্যাররা যখন এইচএসসি একাডেমিকে পড়াইছে তখন তারা এই কনসেপ্টগুলো ক্লিয়ার করছে, আর না ক্লিয়ার করলে থাকলে তুমি কিছুটা অভাগা। আচ্ছা, তারপরে দেখো হচ্ছে পাখি ওড়ার সময়, আকাশে ওড়ার সময় কোন সূত্র মেনে চলে? সামান্তরিক সূত্র মেনে চলে। তারপরে যখন বৃষ্টির ফোঁটা গাড়ির চাকায় কাচের সামনে পড়ে, গাড়ির কাছে পড়ে, তখন সে কিন্তু সামনের কাজকে মানে পিছনের কাজকে না ভিজে সামনের কাজকে ভিজায়। এটা হচ্ছে এই ভেক্টরের কারণে। ঠিক আছে, সামান্তরিক সূত্র এটাও মেনে চলে। এই যে পাখি ওড়ার সময় আকাশে কোন সূত্র মেনে চলে? সামান্তরিক সূত্র মেনে চলে। আচ্ছা, তারপরে আসো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কী করি? একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, এগুলোর কথা বলা আছে, এগুলো অলরেডি আমরা আলোচনা করছি। আচ্ছা, এখানে দুইটা আয়ত একক ভেক্টরের কথা বলছে, এই জিনিসটা একটু দেখে নিবা, এগুলোতে কোনো এমসিকিউ নাই। এই জিনিসটা কিসের সমীকরণ? এটা একটা অধিবৃত্তের সমীকরণ, পরীক্ষায় আসতে পারে। নিচের কোনটি অধিবৃত্তের সমীকরণ? ভেক্টর যোগ বিয়োগ শিখছো, এবার আসো ভেক্টরের গুণ। ভেক্টরের গুণ দুইভাবে করা যায়, একটা হচ্ছে স্কেলার গুণ, একটা ভেক্টর গুণ বা ক্রস গুণ, অর্থাৎ তোমার ডট গুণফল এবং ক্রস গুণফল যেটাকে বলো আর কি। আচ্ছা, এখন এগুলো তো তোমরা খুবই পারদর্শী, কারণ এগুলো ম্যাথ তোমরা অনেক করছো। যে যদি আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয় তাহলে ডট গুণফল কী হবে? দুটো ভেক্টর ডট গুণফল 0 হবে, সেই ক্ষেত্রে ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হবে। যদি আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয় তাহলে ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে। যদি আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি হয় তাহলে ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল কিন্তু বিপরীতমুখী হবে, তাই না? স্কেলার গুণনের উদাহরণ দেখো, খুবই ইম্পর্টেন্ট। যেমন কাজ কিন্তু বল এবং সরণের গুণফল। আমরা তোমাদের হচ্ছে ওই কাজ ক্ষমতা শক্তি রাশি চ্যাপ্টারটাতে পড়াইছিলাম যে দেখো, কাজ হচ্ছে এমন একটা স্কেলার রাশি যে দুইটা ভেক্টর রাশির গুণফল, কারণ এটা ডট গুণফলের মাধ্যমে আসে। দেখো এফ ডট এস, দুটো ভেক্টর রাশিকে আমরা ডট গুণফল করলে আমরা একটা স্কেলার রাশি পাই। তাহলে এই উদাহরণগুলো মনে রাখতে হবে। তিনটা উদাহরণ যেখানে আছে, যেহেতু তিনটা উদাহরণ আছে তাহলে মেডিকেল পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। কী কী? স্থিতিশক্তি, বৈদ্যুতিক বিভব, আর এটা হচ্ছে কাজ। এরা তিনজনই হচ্ছে স্কেলার গুণফলের উদাহরণ। তারপরে তোমরা তো এগুলো জানো, এই ম্যাথগুলো তো তোমরা এগুলো জানো, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যদি ধরো আসলো আই ডট আই ইকুয়ালস টু হট, হ্যাঁ, অথবা কে ডট আই ইকুয়ালস টু হট। তোমরা জানো কি এই সিকোয়েন্সটা যতক্ষণ মেনে চলবে যে আই ডট আই ইকুয়ালস টু হট, কিন্তু যদি কখনো আসে আই ডট জে হইলে কে হবে, কে ডট জে হইলে আই হবে, তা সরি ক্রস হইলে আই হবে, ওই জিনিসগুলো, এই জিনিসগুলো মনে রাখবা। হ্যাঁ, সরি, আই ডট আই ইকুয়ালস টু জে ডট কে, কথা বুঝা গেছে? অর্থাৎ সিকোয়েন্সটা মেনে চলতে হবে। তারপর দেখো স্কেলার গুণফলের কয়েকটি ধর্মের কথা এখানে বলা আছে। এই ধর্মগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবা, তোমরা এগুলো অলরেডি পারো, এই জন্য আমি আর এগুলো বললাম না। এই জিনিসগুলো খুব সাবধানে মেনটেন করবা। হ্যাঁ, যে আই ডট আই, জে ডট জে, কে ডট কে হলো 1,
কিন্তু আই ডট জে, জে ডট আই, জে ডট আই আর জে ডট কে হলে কিন্তু কী হবে, শূন্য হবে। ঠিক আছে, ডট গুণফলের ক্ষেত্রে আসলে আগে পিছুটা ডিপেন্ড করে না, ভেক্টরের গুণফলের ক্ষেত্রে যে কে আগে বসতেছে না আই আগে বসতেছে ওটা ডিপেন্ড করে। হ্যাঁ, আচ্ছা, এবার আসো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যে দুইটা ভেক্টরের মান দেওয়া আছে, কখন তারা পরস্পরের লম্ব, যদি লম্ব হয় তাহলে এখানে আমাদেরকে হচ্ছে কার মান নির্ণয় করতে বলছে, ও দেখাইতে বলছে পরস্পরের উপর লম্ব। তাহলে এটা ওই যে নর্মাল সূত্র A1B1 প্লাস A2B2 প্লাস A3B3 দিয়ে করে ফেলবা। এই যে এই অঙ্কটা, এইটা মেডিকেল আসছিল, ভিভি ইম্পর্টেন্ট। দেখো দুইটা ভেক্টরের মান দেওয়া আছে, এখানে এম এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, A1B1, A1 কত 2, B1 কত M, তাহলে 2M। তারপরে কি হচ্ছে A1B1 প্লাস A2B2, এই যে A2 কত 2, B2 কত 3, তাহলে 3 দুগুণে এই যে এই লাইনটা খেলো, 3 দুগুণে 6, আর হচ্ছে A3B3 -2 মাইনাস আর হচ্ছে 4, তাহলে -8 আসলো। এই যেখানে দিচ্ছে -8 ইকুয়ালস টু 0। ঠিক আছে, বুঝাইতে পারছি? তাহলে +6 -0, তাহলে কত আসবে, M ইকুয়ালস টু আলটিমেটলি আসবে হচ্ছে 1। কথা বুঝেছে? এই যে তাহলে এটা দিয়ে আমরা A1B1 প্লাস A2B2 প্লাস A3B3 এই সূত্র দিয়ে এটা করে ফেলতে পারবো। কিন্তু মেইন ট্রিকটা হচ্ছে কি, এটা তোমরা করলা কিসের ক্ষেত্রে বলো তো, এটা তোমরা করলা হচ্ছে কখন দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে, সমান্তরালের ক্ষেত্রে একটা দারুণ ট্রিক আছে, একটু আমরা শেখাই দিব। আচ্ছা দেখো, তারপরে সূত্রটা কি, দুটি ভেক্টরের গুণফলের দিক সবসময় আমরা ডান হস্ত স্ক্রু নিয়ম দ্বারা নির্ণয় করে থাকি। এবার আসো ক্রস গুণফলের কথা বলছে, যদি আলফা ইকুয়াল শূন্য হয় তাহলে ক্রস গুণফলে যদি মধ্যবর্তী কোণ শূন্য হয় তাহলে ভেক্টর দুটি পরস্পরের সমান্তরাল হবে। হ্যাঁ, যদি আলফা ইকুয়াল 90 ডিগ্রি হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, আলফা ইকুয়াল 180 ডিগ্রি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল এবং বিপরীতমুখী হবে। এই সূত্রগুলো তোমরা অলরেডি অনেক জানো। আবারও বলতেছি, এই জায়গাটা ইম্পর্টেন্ট, আই ক্রস আই, জেড ক্রস ইকুয়াল টু 0, যদিও ডটের ক্ষেত্রে 1 ছিল, তাই না? তারপর দেখো এই যে বলছিলাম সিকোয়েন্স, আই ক্রস জেড ইকুয়ালস টু কে। আবার যদি সিকোয়েন্স আমি মেনটেন না করি, জে ক্রস আই দিই, তখন কিন্তু -কে হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা। এবার সব ভেক্টর ক্রস গুণফলের কিছু সাধারণ নিয়ম, এই নিয়মগুলো দেখবা, তোমরা এগুলো পারো, এগুলো নিয়ে আর কথা বলবো না। আবারও বলবো, এই জায়গাটা খুব ভালো করে, এই যে কে আই যে কখন কোনটা হবে, সাইন কোন দিকে যাবে, কোন জিনিসটাকে, এটা ভালো করে দেখবা। তিনটা ভেক্টর সমতুল্য হওয়ার শর্ত কি, যখন দুইটা ভেক্টরের ক্রস গুণফল অন্য একটা ভেক্টরের ডট গুণফলের সঙ্গে করলে শূন্য আসবে, তখন হচ্ছে সেটা সমতুল্য, তিনটা ভেক্টর সমতুল্য বলা হয়। আচ্ছা, কখন ভেক্টরের মান সর্বনিম্ন হবে, যখন তাদের মধ্যবর্তী কোণ এই 180 ডিগ্রি হবে। আচ্ছা, এই যে তখন তোমাদেরকে যে বলছিলাম যে ধরো দুইটা ভেক্টর দেওয়া আছে, এম এর মান কত হলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে, তোমরা কী করো নর্মালি, এই যে এত বড় একটা মনে করো যে ম্যাট্রিক্স দিয়ে জিনিসটা করার চেষ্টা করো, অনেক বেশি সময় লাগবে। বাট এই অঙ্কটা কিন্তু আমরা আরও দ্রুত দেখেই অ্যান্সার বের করতে পারি। কীভাবে, যে দেখো তোমাদেরকে একটা জিনিস শিখাই দিই, এইখানে খেয়াল করো। এখানে তুমি কী করবা, যখনই বলবে সমান্তরাল ভেক্টরে কী হয়, এই সহগগুলোর ঢাল সমান হয়, সহগগুলোর অনুপাত সমান হয়। তার মানে আয়ের সহগ কত, 1, এই যে 1, আর এইখানে বিয়েতে আয়ের সহগ কত, m, তাহলে 1/m ইকুয়ালস টু কী হবে, এখানে জেডের সহগ কত, -3, এখানে জেডের সহগ কত 6, অর্থাৎ -3/6 ইকুয়ালস টু কত হবে, এখানে কে এর সহগ কত 5, এখানে কে এর সহগ -10। তাহলে এই এতটুকু নিলেই কিন্তু আমি এখান থেকে m এর মানটা বের করে ফেলতে পারি। এখান থেকে চাইলে আমরা একাধিক রাশির মানও বের করতে পারি, যদি এখানে 5 না দিয়ে অন্য কিছু দেওয়া থাকতো সেটার মানও আমরা নির্ণয় করতে পারতাম। কথা বোঝা গেছে? তাহলে কিন্তু দেখো একটা দারুণ ট্রিক, সমান্তরাল হবে কি না দুইটা ভেক্টর সেটা কিন্তু আমরা নিমিষেই কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে বের করে ফেলতে পারি। আচ্ছা, তারপর দেখো অনেক সময় এই যে এটা চলে আসে যে এ ডট বি আর এ ক্রস বির মান কখন সমান হয়, যখন তাদের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হয়। তো এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো মুখস্থ রাখতে হবে, তুমি এটা পরীক্ষার রুমে করার কোনো সুযোগ নেই, অত সময় পাবা না। তুমি একটা এমসিকিউ দেখানোর জন্য তুমি মনে করো কোশ্চেন পড়বা, 4টা অপশন পড়বা, দাগাবা, 36 সেকেন্ড সময় থাকে, তাহলে ওখানে কিন্তু এটা প্রতিপাদন করার কোনো সময় নেই। কাজে এই ছোটো ছোটো জিনিসগুলো মুখস্থ রাখতে হবে। দেখো এই জিনিসটাই আবার কি, এই যে কখন a প্লাস বি আর a মাইনাস বি সমান হওয়া সম্ভব, তখন তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। এই যে এই জিনিসটা মেডিকেল পরীক্ষায় আসছিল, ত্রিবল স্টার, যে পি ডট কিউ, পি ক্রস কিউ, কিউ ক্রস আর এবং আর ক্রস পি কখন সত্য, যখন পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু 0 হবে। এরপরে আসো তিনটা ভেক্টর সমতুল্য হওয়ার সূত্র একটু আগে বুঝাই দিছে, এই লাইনটা আবার দাগায় নাও। এবার আসো ক্যালকুলাস হচ্ছে দুটা শাখা বিভক্ত, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, তোমরা এগুলা ম্যাথে অনেক করছো।
বিজ্ঞানী নিউটন সর্বপ্রথম তাত্ত্বিক বিজ্ঞানে ডিফারেনশিয়াল ক্যালকুলাস প্রবর্তন করেন। আচ্ছা, আমরা জানি বেগকে বস্তু স্মরণের সাপেক্ষে, আচ্ছা আমরা জানি যে স্মরণের টাইম ডেরিভেটিভ হচ্ছে বেগ, আর বেগের টাইম ডেরিভেটিভ হচ্ছে ত্বরণ। আচ্ছা, ডিফারেনশিয়াল ক্যালকুলাস কাদেরকে হিসাব করার জন্য ব্যবহার করা হয়, ইন্টিগ্রাল ক্যালকুলাস কাদেরকে হিসাব করার জন্য ব্যবহার করা হয় দেখানো। আচ্ছা, এই পেজে আর কেমন কিছু নাই, নিচের দিকে দুটো ইনফরমেশন আসছে যে ক্যালকুলাস দুভাগে বিভক্ত, অন্তরীকরণ আর যোগজীকরণ, অর্থাৎ ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এবার অপারেটর, এই অপারেটরগুলো খুবই ইম্পর্টেন্ট, নিচের কোনটি অপারেটর নয় এরকম করে আসতে পারে, ঠিক আছে? তাহলে অপারেটরগুলো ভালো করে দেখে নাও। যোগজীকরণও একটা অপারেটর। এই যে গিবস, ডেল, ন্যাবলা বলা হয় এটাকে, হ্যাঁ এই ভি চিহ্নটাকে, হ্যাঁ ভি এর উপর একটা দাড়ি, এটাকে বলা হয় ন্যাবলা চিহ্ন বা ডেল নামকরণ করা হয় এটার। স্যার হ্যামিল্টনের নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছিল ডেল, ঠিক আছে? আচ্ছা দেখো গেল, এই জিনিসটা জানতে হবে। এই যে ডেলের চিহ্নটা দেখো, ডেল কী নির্ণয় করে মনে রাখবা। ডেলের সঙ্গে যদি তুমি হচ্ছে ডট গুণন করো, ঠিক আছে, তাহলে কি হবে, ডেলের সঙ্গে যদি আমি ডট গুণন করি, আবার ডেলের সঙ্গে আমি কি করতে পারি, ক্রস গুণনও করতে পারি, ঠিক আছে? ডেলের সঙ্গে যখন তুমি ডট গুণন করবা তখন তুমি পাবা ডাইভারজেন্স, মনে রাখবা ড ড। ডেলের সঙ্গে এই যে ডেল ডট করলে কি পাবো, ডাইভারজেন্স পাবো। আর ডেলের সঙ্গে যদি এই কার্ল কার্ল কখন পাবো, যখন আমি এই যে ডেলের সঙ্গে কি করব, ক্রস গুণ করবো, ঠিক আছে? তার মানে কার্ল কখন পাওয়া যায়, কার্ল ক্রস কার্ল পাওয়া যায় যখন তুমি এই ডেলের সঙ্গে বা এই যে ডেল একটার সঙ্গে কোনো রাশিকে ক্রস গুণন করবা, অর্থাৎ এই যে ভি ক্রস ভি, তাহলে এখান থেকে আমরা কার্ল পাবো, কি পাবো, কার্ল। আর আমি যদি করতাম ভি ডট ভি, তাহলে কিন্তু আমরা কী পাইতাম, তাহলে কিন্তু আমি হচ্ছে ডাইভারজেন্স পাইতাম, ঠিক আছে? কিন্তু এই ডেল নিজে কি একটা রাশি, স্কেলার রাশি, হ্যাঁ। আচ্ছা গেল, এর নিজের কিন্তু কোনো অর্থ নাই, এই যে এগুলোর কিন্তু নিজের কোনো অর্থ নাই। দেখো এগুলো কোনোটাই লাগবে না আমাদের। এখানে দেখো আমরা জানি সাইন এক্সকে অন্তরীকরণ করলে কস এক্স পাওয়া যায়, আর কস এক্সের যোগজীকরণ করলে সাইন এক্স পাওয়া যায়। যদিও ম্যাথের দিক থেকে এখানে কিছু কথা আছে, যাই হোক যেটা বইয়ে বলছে সেটাই আমরা মেনে নিব। তারপরে দেখো স্কেলার ক্ষেত্রের উদাহরণ, ঘনত্ব, উষ্ণতা, বিভব, এরা হচ্ছে স্কেলার ক্ষেত্র। আর ভেক্টর ক্ষেত্রের উদাহরণ কে, তড়িৎ প্রবাল্য, মহাকর্ষীয় প্রবাল্য, এগুলো বেগ, এগুলো হচ্ছে ভেক্টর ক্ষেত্রের উদাহরণ। গ্রেডিয়েন্ট, দেখো গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট নিজেই হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক আছে? গ্রেডিয়েন্ট হলো একটা নিজেই ভেক্টর ক্ষেত্র যা অধিক রাশি সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে, ঠিক আছে? একে স্কেলার অপেক্ষকও বলা হয়, কি বলা হয়, স্কেলার অপেক্ষক, মনে থাকবে। আচ্ছা, তারপরে দেখো তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট ভালো করে জানতে হবে যে স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটি ভেক্টর ক্ষেত্র, অর্থাৎ এটি একটি ভেক্টর রাশি। তারপরে হচ্ছে ভেক্টর রাশির মান, এটা কি করে, স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে। তারপরে হচ্ছে এটা গেল, ওটা পড়ে নিবা। এবার হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স কি, ডাইভারজেন্স হচ্ছে এই যে আমি তখন বললাম ডট গুণকল করলে ডেলের সঙ্গে যদি আমি ডট গুণ করি তাহলে ডাইভারজেন্স পাওয়া যায়। ডাইভারজেন্স নিজেও একটা স্কেলার রাশি, হ্যাঁ। এর কাজ কি, এর হচ্ছে ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর। আর অন্যদিকে গ্রেডিয়েন্টের কাজ কি, গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে স্কেলার ক্ষেত্রকে গ্রেডিয়েন্টে রূপান্তর করা, ঠিক আছে? তাহলে গ্রেডিয়েন্ট কি করে, স্কেলারকে ভেক্টরে রূপান্তর করে, আর আমাদের ডাইভারজেন্স কি করে, ভেক্টরকে স্কেলারে রূপান্তর করে। আচ্ছা, এই লাইনগুলো একটু তাকায় নাও, ওই একই কথা। আচ্ছা, এই ডাইভারজেন্স দিয়ে কিন্তু আমরা এই যে তরলের পদার্থের ঘনত্বের পরিবর্তন হারটাকেও বোঝায়, এটা একটু পর দেখাবে। এই যে এই জিনিস জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। যে মান যদি ধনাত্মক হয় তাহলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পেলে ঘনত্ব হ্রাস হবে, এটা ছবি এইটা। আর যদি মান যদি ঋণাত্মক হয় তাহলে আয়তনের সংকোচন ঘটে, ঘনত্ব বৃদ্ধি পায়, খুবই স্বাভাবিক কথা। সেটা চিহ্ন এইটা, এই চিহ্নগুলো দেখো। মান যদি শূন্য হয় তাহলে আগত নির্গত ফ্লাক্স এই যে সমান, সেই ক্ষেত্রে সাইন এইটা। আর যদি কোনো ভেক্টরের ক্ষেত্রে ডাইভারজেন্স শূন্য হয়, এই যে ডাইভারজেন্স ডট গুগল শূন্য পাই, তাহলে সেটা সলিনয়েডাল হয়। কি হয়, তার মানে আমরা বলতে পারি যখন আগত এবং নির্গত ফ্লাক্স সমান হয় তখন কিন্তু সেই জিনিসটা সলিনয়েডাল হয়। কি হয়, সলিনয়েডাল হয়। আর যদি শূন্য না হয় তখন কিন্তু ঘূর্ণন থাকবে, অঘূর্ণন, মানে তখন কিন্তু কি হবে, ঘূর্ণন শূন্য হবে না, তো সেই ক্ষেত্রে কার্ল বলবো আমরা। এই যে
দেখো কার্লে কি বলছে, কার্ল হচ্ছে একটা ভেক্টর রাশি, এটা ঘূর্ণনের সঙ্গে সম্পর্কিত। কার্ল হচ্ছে একটা ভেক্টর রাশি, ভেক্টরের লম্বদিক বর্গ কীভাবে, এটা সর্বাধিক রেখা ইন্টিগ্রালের সমান। এটা মনে রাখবা, কার্ল কি সর্বাধিক রেখা ইন্টিগ্রালের সমান। আচ্ছা, এই দেখো এই জিনিসটা আমরা শুরুতে বলছিলাম। এখন এই ওমেগাকে আমরা রিপ্লেস করতে পারি আরেকটা রাশি দিয়ে, সেখান থেকে আমরা পাই 2 ওমেগা। তার মানে এই জিনিসটাকে ভাষায় কীভাবে প্রকাশ করে, এই দেখো, কার্লের মাধ্যমে প্রাপ্ত ভেক্টরের মান ঘূর্ণরক্ষের সাপেক্ষে কৌণিক বেগের দ্বিগুণ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কার্লের নতিমাত্রা বা কার্লের ডাইভারজেন্স 0। তারপরে এই যে এখানে সেটা দেখাইছে, কোনো একটা ভেক্টরের কার্ল যদি 0 হয় তাহলে সেটা অঘূর্ণনশীল হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে সরি, এর আগের পেজে তাহলে আমি একটা কথা বলছিলাম যে এই যে এখানটায় ডট গুণফল যদি 0 হয় তাহলে সেটা হয় সলিনয়েডাল। হ্যাঁ, যেটা আমি বলি ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে সলিনয়েডাল। আর যদি কার্ল 0 হয়, হ্যাঁ, কোনো একটা ভেক্টরের কার্ল 0 হলে সেটা হবে অঘূর্ণনশীল। আচ্ছা আচ্ছা, আর যদি কার্ল 0 না হয়, না ঠিকই বলছিলাম, কার্ল 0 যদি না হয় তাহলে সেটা হচ্ছে ঘূর্ণনশীল, এবং সেক্ষেত্রে সেটা অসংরক্ষণশীল হয়। এই জিনিসটাকে দেখে নিবা। তারপরে দেখো এই জিনিসগুলো তোমরা বোধহয় ভেতরে পড়ছো, এই সূত্রগুলা আবার একবার চোখ বুলাই নিবা, এই সূত্রগুলো একবার চোখ বুলাই নিবা। তারপরে দেখো শোনো, একদম শেষে গিয়ে দেখবা যে অধ্যায়ের শেষে কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে। এই লাইনগুলো তোমরা অনেকেই পড়ো না, এখান থেকেই ম্যাক্সিমাম এমসিকিউ আসে। প্রত্যেকটা ফিজিক্সের চ্যাপ্টারের শেষে এইরকম গুরুত্বপূর্ণ, পুরো অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ লাইনগুলো দেওয়া আছে, সেগুলো পড়ে ফেলবা। এরপরে যখন এমসিকিউ অধ্যায় শেষে এমসিকিউ সলভ করবো, মাস্ট অধ্যায় শেষে এমসিকিউ সলভ করতে হবে। অধ্যায় শেষে যখন এমসিকিউ যখন সলভ করবা তখন মাথায় রাখবা চিত্র, যেগুলো ছবিতে চিত্র দিয়ে যে এমসিকিউগুলো আছে ওগুলো বাদ, বহুপদী সমাপ্তি সুযোগ বাদ, শুধুমাত্র জ্ঞানমূলক, এবং যে অঙ্কগুলো কেবলমাত্র ক্যালকুলেটর ছাড়া করা যায় সেগুলোই তুমি প্র্যাকটিস করবা। আশা করি বুঝতে পারছো, সরি, আশা করি বুঝতে পারছো। তোমাদের ভেক্টরের ক্লাস এটাই ছিল, মোর দ্যান এনাফ। এটা করতে পারলে ইনশাল্লাহ মেডিকেল পরীক্ষায় তুমি ভেক্টর থেকে সব কিছু কমন পাবা। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকো। আশা করি ক্লাসটা বই দাগায় নিবা, দিয়ে পড়ে ফেলবা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।